পুরা ঢাকা শহরের মতো জ্যাম। আমাদের লাইনটা ক্লিয়ার পাইছি, বাট এই দিকের লাইনটার অবস্থা খুবই খারাপ। ডিপ্রেশনের মধ্যে আছি অনেক। ও আজকে ট্রেন দেখতে পাইলাম, আমিও জানি, এই জন্য ওদিক থেকে স্লো করে আসছি। হ্যাঁ যাক ভাই, বিপদ কাইটা গেছে। আপু টাকাটা একটু ছিঁড়ে আছে, এটা কি নেবেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা জার্নি শেয়ার করবো আপনাদের সাথে। আমি বরিশাল থেকে ঢাকায় যাচ্ছি। অলরেডি সকাল 9:10 বাজে। আমি বর্তমানে বরিশালের যে বাস স্ট্যান্ড নতুল্লাবাদ, ওই নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে রওনা দিলাম। অনেকদিন যাবৎ কিন্তু ভিডিও দিতে পারতেছি না, কারণ আমি অনেকটা ডিপ্রেশনের ভিতরে আছি। সেই জন্য জানি না কবে সেই ডিপ্রেশন থেকে মুক্তি পাবো, আপনাদের মাঝে আবার রেগুলার রাইড শেয়ারিংয়ের ভিডিও দিব। একটা রাইড শেয়ারিংয়ের ভিডিও ফেব্রুয়ারি মাসের 14 তারিখে করা আছে, সেটাও আমি এখন পর্যন্ত এডিট করতেই পারি না। আসলে মন মানসিকতা ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, এটা হলো আসল কথা। তো মন মানসিকতাটা আসলে অনেকই খারাপ, যা বলার মতো না। তারপর আমার যে অডিয়েন্স আছেন, আপনাদের সাথে টুকটাক শেয়ার করি। আজকে সেই কারণেই ভিডিওটা নিয়ে আসলাম। ওই দিনকে ঢাকা থেকে আসছিলাম, তখন কাউ কোনো ভিডিও করি নাই, ভালো লাগে না, মন মানসিকতাই ভালো ছিল না। আসলে মনের অবস্থাটা বেশি ভালো না। এক্সকিউজ মি সোহাগ মামা, দাঁড়াও। মানুষের জীবনে কিছু কিছু সময় আসে যেগুলা কারোর সাথে শেয়ার করার মতো না। তো আমারও জীবনে সেরকমের কিছু সময় চলতেছে এখন, যা শেয়ার করতে পারতেছি না আপনাদের সাথে। তবে এতটুকুই বুঝে রাখেন, ডিপ্রেশনের মধ্যে আছি, অনেকটা খারাপ লাগতেছে। জানি না এই জার্নিটা আজকে যাচ্ছি কতটা স্বাভাবিকভাবে সুস্থভাবে যাইতে পারবো। তো চেষ্টা করব ইনশাল্লাহ সাবধানে যাওয়ার জন্য। লং রোডে একটু সাবধানে চালানো উচিত। আমি লেট করে রওনা দিছি এই কারণে যে আমার অফিস টাইম 2টা থেকে, সেই জন্য লেট করে রওনা দিলাম। একটু সমস্যা নাই, চলে যেতে পারবো। তো ঠিক আছে, আপনারা আমার সাথে চলেন। তো এখন একটু টানতে হবে গাড়ি, কারণ ওইদিকে গেলে আবার পুলিশ থাকে, টানা যাবে না। তবে সাবধানে। এই হলো গিয়া বরিশালের এয়ারপোর্ট, এইটাই হলো রানওয়ে। এই যেটা দেখতেছেন দেয়াল দেয়া, ওইটাই রানওয়ে। আর ওই দিক থেকে ঢুকে আর কি বরিশাল এয়ারপোর্টে। এই যে সোজা দেখতে পারতেছেন, এই যে লেখা বরিশাল এয়ারপোর্ট। এইখান দিয়ে সোজা একটুখানে গেলেই এয়ারপোর্ট। আমি যাব বাম দিকে। বরিশালের যে সব থেকে নামি দামি গাড়ি সাকুরা পরিবহন, এইটা হলো সাকুরা জন্য তারা স্পেশাল এখান থেকে সাকুরা পরিবহন তেল নেয়, এবং এখানে একটা রেস্টুরেন্টও আছে সাকুরার। শুধু সাকুরা পরিবহন গুলাই এখানে ব্রেক দেয়। এসে কুয়াকাটা থেকে আসুক, বরিশাল থেকে আসুক, সব জায়গা থেকে এসে এখানে একটা ব্রেক দেয়। আমার একটু তেল নিতে হবে অবশ্য, আমি সামনে থেকে নিব, তারপরে আর কোনো দাঁড়াবো না। অনেক জায়গায় দাঁড়াইছি এখন পর্যন্ত, চাকায় হাওয়া ছিল না, চাকায় হাওয়া দিছি এবং চেইনের মধ্যে একটু মোবিল দিয়ে নিলাম। এখন গাড়িটা স্মুথলি চলতেছে। তো ঠিক আছে, সাথেই থাকেন আপনারা। তাহলে আপনাদের সাথে একবারে কথা হচ্ছে কোথায়, ভাঙ্গা গিয়ে। বলছিলাম আপনাদেরকে একবারে ভাঙ্গা গিয়া আপনাদের সাথে কথা বলবো আবার, কিন্তু ভাঙ্গার আগে টেকেরহাটের এইখানে পুরা ঢাকা শহরের মতো জ্যাম শুরু হয়েছে থেকে টেকেরহাট, ওইখান থেকেই মানে জ্যাম ঠেলতে ঠেলতে এই পর্যন্ত আসছি। এখনো দেখেন সামনে আরো কত দূর জ্যাম আছে কে জানে। এতক্ষণে আমি পার হয়ে যাইতাম। অলরেডি 11টা বাজে আর 7 মিনিট সময় বাকি আছে। মানে এই জাম কত দূর গেছে কে জানে। দেখি একটু বাই লইয়া বাই একটু টান তো ভাই। টেকেরহাট বাজারটা অনেক বড় একটা বাজার, পুরা 1 কিলোমিটারের মতো হবে এই বাজারটা। দেখেন কি অবস্থা জ্যামের। আরে পাওয়ারে, আমার আগে যত বাস আসছিল সব এসে এইখানে। বরিশাল থেকে রওনা দিয়েছিলাম একটা সোহাগের সাথে, সোহাগেরও এখন পিছনে রেখে দেখা যায় না। বরিশালের মধ্যে সব থেকে ভালো মানের গাড়ি এখন ওই সোহাগের স্কেনিয়া গুলো। আপনাদেরকে দেখাই, এই দেখেন কত দূর জ্যামটা গেছে। এইদিকে বিশাল বড় সিরিয়াল হয়ে গেছে। এটা কি হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট করছে নাকি? আমাদের লাইনটা ক্লিয়ার পাইছি, বাট এই দিকে লাইনটার অবস্থা খুবই খারাপ। এই পর্যন্ত শেষ। দেখেন এইরকম যদি হাইওয়েতে অবস্থা হয়ে যায় তাহলে মানুষ কই যাবে। ফাইনালি ভিউয়ার্স, আমি ভাঙ্গা চলে আসছি এক্সপ্রেসওয়েতে। তো এখান থেকে আর বেশি সময় লাগবে না অবশ্য, আমার হাতে এখনো 2.5 ঘন্টা সময় বাকি আছে। এখন যেটুকু সময় লাগবে ঢাকার মধ্যে ঢোকার পরে, 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে আমি ঢাকার মধ্যে চলে যেতে পারবো। এখন বাতাসের শব্দে হয়তো ভয়েস ঠিক মতো শোনা যাবে না, তাই এখন আর কোনো ভয়েস দিবও না আপনাদের সাথে। তাহলে পদ্মা সেতুর টোল প্লাজায় গিয়ে আবার কথা হচ্ছে আপনাদের সাথে। পদ্মা সেতুতে যাওয়ার আগে আবার একটু ক্যামেরাটা ওপেন করলাম। এতক্ষণ কিন্তু আমি 100+ টাইনে আসছিলাম, 100-এর নিচে নামাই নাই। যে দেখেন, এই কারণেই ক্যামেরাটা এখন ওপেন করছি, কারণ এইখানে ওই যে দূরবীন নিয়ে দাঁড়াই আছে, এই যে দাঁড়াই আছে, এই যে বাইরে ধরছে দিচ্ছে কটকা ভাইয়া। আমার সামনে যে ভাই, এই ভাইও জানে, তাই চলে আসতেছিল। আজকে ট্রেন দেখতে পাইলাম,
আমিও জানি, এই জন্য ওদিক থেকে সোলো করে আসছি। আমি ওদিক থেকে টাইমে আসছি 100+। হ্যাঁ, যাক ভাই, বিপদ কাইটে গেছে, আর করে প্যারা নাই। তবে আজকে প্রথমবারের মতো আমি ট্রেনও দেখতে পাইলাম এই রাস্তায় যাওয়ার সময়। তো এখন আর আমাদের প্যারার কোনো কিছু নাই। এখন চলেন একবারে পদ্মা সেতুর টোল প্লাজায়। ওয়েলকাম টু পদ্মা সেতুর টোল প্লাজা। আমাদেরকে যাইতে হবে এদিক দিয়া। আমরা এখনো পর্যন্ত সোজা যাওয়ার পারমিশন পাই নাই। সিঙ্গেল লাইন দিয়ে চলে যাই আমাদের লাইনে, আর অন্য কোনো গাড়ি ঢুকতে পারে না, শুধু আমরাই যাই। তবে এই পাড়াটা থেকে ওই পাড়াটা অনেক দূর ঘুরা যাইতে হয়। এখানে 500 টাকার নোট দিব, 500 টাকার নোট ভাঙাইতে হবে আমার। কিন্তু টাকাটা কি নিবে? একটু ছিঁড়াও আছে। আপু, টাকাটা একটু ছিঁড়া আছে, এটা কি নিবে না? চলবে, সমস্যা না। আপনি তো ব্যাংকে দিবেন, তো ব্যাংকে নিবে না। অবশেষে আমার ছিঁড়া টাকা নেয়া ভালো টাকা দিচ্ছে। আর এই যে ফাইনালি পদ্মা সেতুতে উঠে গেলাম। 11:46 বেজে গেছে। আরো 2 ঘন্টা 14 মিনিট সময় আমার হাতে আছে এখনো। অনেক টাইম, অনেক। পিলারের কারণে পানি যাতায়াতে কম করার জন্য নদীর মাঝখানে মাঝখানে চর পড়ে গেছে বালুর পুরা। এই পারে এবং ওই পারে তো আরো বেশি পড়ছে। এটা কিন্তু একদম নদীর মাঝখানে, দেখেন। হয়তো ক্যামেরায় অতটা দেখা যাচ্ছে না, বাট খালি চোখে আমি স্পষ্ট দেখতে পাইতেছি একদম, যে নদীর মাঝখানে পুরা চর পড়ে গেছে। এই যে দেখেন নদীর মধ্যে চরটা। তবে অনেক ভালো লাগবে এখানে ঘুরতে, কারণ এটার নিচে ব্রিজের নিচেও মনে করেন আসা যাবে। ব্রিজের নিচে তো নিচেও বইরে গেছে আর কি পুরা চরে। এই যে এইবারকে আমি একদম বালুর চরের উপরে আছি, মানে নিচে বালুর চর আর আমি উপরে। তবে আমার অনেক ইচ্ছা ছিল ব্রিজটার মধ্যে দাঁড়ানোর, কিন্তু কখনো দাঁড়াইতে পারিনি আজ পর্যন্ত। দেখি কোন এক সময় অবশ্যই দাঁড়াবো। তো চলেন এখন যাই। এখন তাহলে একবারে পোস্তখোলা ব্রিজ পার হয়ে তারপরে মাঝে আবার ফিরতেছি। ফাইনালি জ্যামজটের নগরী ঢাকা শহরে এই যে জ্যাম পড়ছে, না জানি এই জ্যাম কত সময়। সমস্যা নেই, আমার এখনো 1.5 ঘন্টার উপরে সময় হাতে বাকি আছে। তো সরাসরি গিয়ে অফিসে চলে যাব, তাই আর প্যারা নাই কোনো। সাথেই থাকেন, আমি এই জ্যামজট পার হইয়া বের হই, তারপরে কথা বলি। মেয়র হানিফ ফ্লাইওভারে উঠে গেছি। ওইখানে 5 মিনিটের মতো জ্যামে ছিলাম। এখন মেয়র হানিফ ফ্লাইওভারের জ্যাম শুরু হয়ে গেছে অলরেডি। জানি না কত সময় লাগবে এই জ্যাম পার হইয়া যাইতে। এই যে সিএনজিটা ঢুকাই দিল, পুরা কিন্তু ফাঁকা ছিল। মাঝখান দিয়ে সিএনজিটা ঢুকাইয়া দিল বাইক গুলারে আটকাইয়া। ভাই 2-1 জন থাকবে, দেখেন পুরা রাস্তাটা ফাঁকা। যাইতেও পারবো না, যাইতেও দিব না। এই যে দেখেন দেখেন অবস্থা, দেখেন কিচ্ছু করার নাই ভাই। কিরে ভাই, ঢাকা ভার্সিটির মধ্যে দিয়া চলে আসছি শাহবাগের কাছে। অনেক জ্যামজট ঠেলে আসছি, যেহেতু লং জার্নি করে আসছি এটা, তাই আর বেশি ভিডিওটা বড় করতে চাই না, কারণ এখন আর কথা বলতে ভালো লাগতেছে না, এনার্জি নাই, ক্ষুধাও লেগে গেছে। সকালবেলা হালকা নাস্তা করে বের হয়েছিলাম। এখন সরাসরি অফিসে চলে যাব, আপনাদের থেকে বিদায় নিতে হবে। অনেকদিন পরে ঢাকার মধ্যে আবার রাইড করলাম। ইনশাল্লাহ আগামীকালকে যেহেতু আমার বিকাল ডিউটি, তাই আগামীকালকেও রাইড শেয়ারে ভিডিও করবো। আর যদি শুক্রবার দিন আমার ডিউটি না থাকে, শুক্রবার দিন সারাদিন রাইড করবো, কারণ সামনে রমজান মাস চলে আসছে। রমজান মাসে তো বেশি রাইড করা যাবে না। রমজান মাসে তো বিকেল টাইমে বেরই হবো না, সকালে ডিউটি যখন না থাকবে তখনকার বের হবো। আজকে ভিডিওটা এখানে শেষ করে দেই। আমি অলরেডি চলে আসছি আমার অফিসের কাছে। এখনো আমার হাতে 1 ঘন্টা 15 মিনিট সময় বাকি আছে আমার ডিউটির টাইমের। অনেক তাড়াতাড়ি চলে আসতে পারছি এবং সেফলি ভাবেই পৌঁছেছি, আলহামদুলিল্লাহ। তাহলে আজকের মতো বিদায় নেই। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন। ঠিক আছে ভিউয়ার্স, তাহলে সবাই ভালো থাকেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।